গোয়ালপুকুরের ঘটনা ঘটেছিল গত বুধবার। সেই একই দিন দমকলেও একই অবস্থা, যেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল। শনিবার আমরা এনকাউন্টার দেখলাম গোয়ালপুকুরের ঘটনায়, কিন্তু তারপরও দুষ্কৃতীরা কি সত্যিই ভয় পাচ্ছে? ভাঙড়ে কিন্তু ফের পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। জুয়ার থেকে অভিযানে গেলে পুলিশকে বাঁশ লাঠি দিয়ে পেটানো হয়, ঘুষি মারার অভিযোগ ওঠে। তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে চলে এই হামলা, এমনটাই পুলিশ অভিযোগ করছে। এই ঘটনায় 4 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহত হন এসআই রাকেশ দেবনাথ, 2 কনস্টেবল আজিজ আহমেদ এবং জয় চৌধুরী। আহত একজন সিভিক ভলেন্টিয়ার। পুলিশ নিগ্রহের ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে 2 জনকে আটক করা হয়েছে। রবিবার 8টা থেকে 8:30 নাগাদ শাকশহর মেলাতে যখন জুয়া সাট্টার আসর বসেছিল, সেইখানে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার একটি দল সেখানে যায় এবং 5 জন পুলিশ কর্মী, যাদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর রয়েছেন, 2 জন সিভিক ভলেন্টিয়ার এবং 2 জন কনস্টেবল রয়েছে, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। তাদেরকে আহত অবস্থাতে প্রথমে নিয়ে আসা হয় এই নলমুড়ি গ্রামীণ হাসপাতালে, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর এই 5 জনের বয়ান নেওয়া হচ্ছে এবং সেই মোতাবেক কিন্তু একটি শতপ্রণোদিত মামলা বা সুমোটো মামলা রুজু করা হবে। ইতিমধ্যে 2 জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নেপথ্যে আর কারা যুক্ত রয়েছেন পুরোটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা সন্দীপন গুপ্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ভাঙড়। জুয়া খেলা হচ্ছিল, স্যার গেল 4 জনকে ধরে নিয়ে আসলো। ওদের হঠাৎ কিছু অনেকজন লোকজন আসলো, গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে আসছিল। ওই থাকা থেকে ও মেরে দিল। মানে মারলো কারা? শাসক দলের ছেলে পেলে মেরেছে। তৃণমূলের? কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 4-5 জন আহত। কোথায় জুয়াটা? শাকসার মেলা। শাকসার মেলা আমরা রেড করতে গিয়েছি, সেখানে আপনাদের মাথা আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে? গাড়িতেও হামলা করা হয়েছে। কজন আহত হয়েছে আপনাদের? 4-5 জন আহত। 4-5 জন। হসপিটাল ট্রিটমেন্ট চলছে। এই আশঙ্কাটাই তো ছিল শাসক দলের বিরুদ্ধে, কিন্তু এবার অভিযোগ উঠছে। কি বলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, দেখুন। এই ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। আমি বাইরে ছিলাম, সেখান থেকে এখন আমি ফিরছি, এখন গাড়িতে আছি। আমি খোঁজ খবর নিয়ে বিষয়টা বলবো। এখনো পর্যন্ত আমার কাছে সেরকম কিছু জানা নেই। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায়, তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেব। আমি খোঁজ খবর নিচ্ছি। খোঁজ খবর নিয়ে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা খুবই অন্যায় কাজ। নিশ্চিতভাবে তার বিরুদ্ধে পার্টিগতভাবে যা যা ব্যবস্থা নেওয়া হবে। আমি অর্ণববাবুর কাছে যাব। অর্ণববাবু, গোয়ালপুকুরের ঘটনা আমরা দেখলাম, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের পুলিশ ট্রিগার হ্যাপি, কথা বলার কোনো জায়গাই নেই। জাভেদ শামীম, এডিজি আইন শৃঙ্খলা, তিনি একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন পুলিশ কিন্তু একেবারে আইনগতভাবে যেটা তাদের করার সেটাই করবে। কিন্তু সেদিনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে অভিযুক্ত যদি শাসক দল ঘনিষ্ঠ হয়, তাহলে পুলিশ কি সত্যিই সেই কাজ করতে পারবে? না, দেখুন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে ওখানে গোয়ালপুকুরে যেটা হয়েছে এবং সাজ্জাককে যেভাবে মারা হয়েছে, ওখানে পুলিশ যেভাবে মারলো, এবং সেটা তো একটা সাফল্যই বলবো। তার কারণ সেখানে কিন্তু একদম চরম অ্যাকশন নিয়েছে পুলিশ। এক্ষেত্রে আমি বলবো যে এইরকম ঘটনা, এই একই রকম ঘটনা আপনারা এর আগেও একটা দেখিয়েছেন, দমকলে দেখিয়েছেন, এরকম ঘটনা হয়েছে এরকম। কিন্তু আমি বলবো এই প্রত্যেকটা ঘটনা কিন্তু কখনোই শাসক দলের পক্ষে কখনোই এটা খুব ভালো বিজ্ঞাপন তো নয়। কিন্তু তারপর পুলিশ কি অ্যাকশন নিচ্ছে সেগুলো আমাদের দেখার। পুলিশ নিশ্চিত অ্যাকশন নেবে, তার কারণ পুলিশ এখন এই মুহূর্তে ওপর থেকে এমন নির্দেশ এসেছে এবং আসার পর যে কাজগুলো পুলিশ পরপর করে যাচ্ছে। আমরা দেখুন গুরাপের ঘটনাটা দেখুন, যে 54 দিনের মাথায় গুরাপে যে 6 বছরের শিশু কন্যার যে খুন ধর্ষণের যে ঘটনাটা ঘটেছিল, তার তদন্ত করে মানে তার একটা কিনারা করেছে, শুধু নয় তার সর্বোচ্চ সাজা কিন্তু পুলিশ সেই ব্যবস্থাটাও করেছে। আর আপনি তখন বললেন না যে প্রথম 4 দিন, সেই প্রথম 4 দিনের মধ্যে পুলিশ কি করছিল, কেন পুলিশ গ্রেপ্তার করলো না? ওই পুলিশের হাতে, কলকাতা পুলিশের হাতে তদন্ত রাখতেই দেওয়া হয়নি। আরে প্রথম 4 দিন তো ছিল অন্যবাবু, তদন্ত চলছিল তো সেই সময়, তদন্ত তো বন্ধ ছিল না, চুপ করে বসেছিল না পুলিশ। কি কাজ করছিল? তারা তো ধরেছিল, তারা মূল অ্যাকিউজকে ধরেছে, করার কাজটা করেছিল। অ্যাকিউজকে তো পুলিশই ধরেছে। সেমিনার রুম ভাঙা হচ্ছিল কার নির্দেশে? তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। যার ফাঁসির সাজা আজকে ঘোষণা হবে, তখনই আমি বলবো, আমি সোমা মুখার্জি বলছি, 150 গ্রাম সিমেন্ট, পাশের ঘরটা ভাঙা হয়েছিল, রক্তমাখা গ্লাস, এই সমস্ত গুলোই তো হচ্ছে সাজানো গুজব। এই যে একের পর এক গুজবের মধ্যে দিয়ে পার্সেপশন নির্মাণ করা হয়েছে, এই পার্সেপশন নির্মাণ করার মধ্যে দিয়ে আসলে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে অভয় মঞ্চ বলুন বা যারাই বলুন, যারা বলছেন রাজপথে বিচার হবে, বিচার তো রাজপথে হয় না, বিচার আদালতেই হয়, সবাই জানেন সেটা। রাজপথে যেটা হয়, রাজপথে যেটা হয় সেটা হচ্ছে রাজনৈতিক বা রাজনৈতিক। সেইজন্যই আমার প্রশ্নটা ছিল আদালতে প্রমাণ করা গেল না কেন? সেই বই প্রকাশ তারা করতে চাইছেন, নিশ্চিত সেই গণতান্ত্রিক অধিকার সকলের আছে, তারা করবেন এবং তারা সেটা করবেন। এবং মানুষও কিন্তু একই সঙ্গে দেখছেন, মানুষও কিন্তু একই সঙ্গে দেখছেন যে তারা
যে আন্দোলন করছেন এবং আন্দোলনের সময় যে গোটা আন্দোলনের পর্যায়ে জুড়ে তারা যে কাজটা করেছে, সঞ্জয় রায়ের শাস্তি পাওয়া রাজ্য সরকারের কাছে বিরাট কৃতিত্ব হতে পারে, কিন্তু আপাতত আমার প্রশ্নটা ছিল পুলিশের ভূমিকা। তার ফল কিন্তু আমার প্রশ্নটা পুলিশের ভূমিকা ছিল। অনুব্রত আপনি বেরিয়ে গেলেন, বেরিয়ে গেলেন। এটা তো শুধু ভোটের আগে দিয়ে করা হবে তাহলে খুব মুশকিল। সম্ভবত এই সরকার এই আন্দোলনের পর চলবে, এই সরকার ভোট দিয়ে আরজিকরের ঘটনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে লাভ নেই। রাজ্যের মানুষ পথে বেরিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন এই রাজ্যের নাগরিকরা কি চায়। থামালাম দুজনকে, থামালাম আর নয়। শোনো, আজকে আবারও বাবা এভাবে নয়, আজকে এখনকার যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি সেখানে তো আমি বলবো যে তৃণমূল এতটাই রেসপন্সিবল যে তারা নিজেরাই অপোজিশনের রোল নিয়ে নিয়েছে এবং নিজেরাই নিজেদের পেটাচ্ছে এবং নিজেরাই নিজেদের পেটাতে পুলিশকেও ছাড়ছে না। সেটা অবশ্য তারা একদম শিখছে উচ্চ নেতৃত্বের কাছ থেকে। মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হয়ে পুলিশ অপদার্থ, পুলিশকে চাপকানো উচিত, পুলিশ কোনো কাজের না, এসব ওনারা বলতেই থাকেন। এবং যে ঘটনাটা ঘটেছে একদম সোজা এরা বুথ প্রেসিডেন্ট এটা ইনস্টিগেট করে থানাও অবধি পৌঁছে গিয়ে দুষ্কৃতীকে বের করে এনেছে। এটাও একদম উচ্চ নেতৃত্বের কাছ থেকে শেখা। মমতা ব্যানার্জি, তোমাদের সবাই মনে থাকবে, মুখ্যমন্ত্রী হবার পরপরই সোজা চলে গেলেন কালীঘাটে, গিয়ে দুষ্কৃতীদের বের করে আনলেন। তো এইভাবেই এগিয়ে বাংলা। মানুষ পশ্চিমবঙ্গের মুখ এত সুন্দর উজ্জ্বল করা হচ্ছে যে পুলিশ পর্যন্ত পিটিয়ে ছাতু করে দিচ্ছে, মাথা ভাঙিয়ে দিচ্ছে তাদের প্র্যাকটিক্যাল। এই যে কি সুন্দর ঘটনা, আমি জানি না এ পুলিশ না তৃণমূল বোঝা মুশকিল। কখন যে পুলিশ কি বলছো, সন্দেশখালীতে এসে ইডিও তো মার খেয়েছে। ও বাবা, সেন্ট্রাল এজেন্সিকে তো কেউ ছেড়ে কথা বলে না। সেন্ট্রাল এজেন্সিকে যেরকম মারধর করে বা মানে যেরকম ব্লেম করে, সেদিন তো আমরা এখানে স্টুডিওতে বসে, সেদিন তোমারই শো ছিল, 5 তারিখে ইডিকে যেরকম ভাবে হেনস্থা করে, পুরো একটা পুরো দঙ্গল ডেকে এনে ইডিকে যেরকম ভাবে মারধর করলো, নাকের ডগায় থাকা সত্ত্বেও কিন্তু তারা শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছিল না। আজকে সেই পুলিশ কিন্তু এভাবে একেবারে বেধড়ক মারধর করছে। কুসুমিতা, তোমরা শওকত মোল্লাকে দেখালে, মুখ্যমন্ত্রী কিন্তু এটা ভালো করে জানে শওকত মোল্লার কত ক্যাপাবিলিটি। উনি যখন ইনফোসিস যখন ইনঅগ্রেট করতে গেলেন, শওকত মোল্লাকে টেনে এনে যেন অশান্তি না হয়, প্লিজ স্টেজে দাঁড় করিয়ে, ভাই তুমি অশান্তি করো না। আবার উনি থেকে এবং দেখুন উচ্চ পর্যায়ের তরফ থেকে একেবারে শীর্ষ স্তরের পক্ষ থেকে কিন্তু শান্তি বজায় রাখার একটা উদ্যোগ কিন্তু আগেই চোখে পড়েছে। তার কারণ আরাবুল ইসলাম, দোর্দণ্ড প্রতাপ আরাবুল ইসলাম, তাকে কিন্তু সাসপেন্ড করার সিদ্ধান্ত ফের একবার নেওয়া হয়েছে। মুর্শিদাবাদের ঘটনাটা একবার দেখিয়ে দিই। ডোমকল, যেখানে পুলিশের আঙুলে কোপ পড়েছে এবং অভিযোগ কিন্তু একজন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার দিকে। আগে তাকে গ্রেফতার করা হয়েছিল, গতকাল তার স্বামীকে গ্রেফতার করা হলো। গ্রেফতারির সংখ্যা 5, কিন্তু প্রশ্ন বন্দি কোথায়? পুলিশকে মেরে বন্দি পালানোর ঘটনা ঘটেছিল 2 জেলায়। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়েছিল বিচারাধীন বন্দি সাজ্জাক আলম। শনিবার সকালে পুলিশের গুলিতেই যার মৃত্যু হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে পুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ওই ঘটনায় এবার গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। ধৃতের নাম রফিকুল শেখ। ধৃতের স্ত্রী মিনা বিবি ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান এবং বর্তমানে পঞ্চায়েতের সদস্য। পুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের অভিযোগে তৃণমূল সদস্যকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশীর বাড়ি থেকে টাকা ও সোনাদানা চুরির অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে অভিযুক্তকে নিয়ে চোরাই জিনিস উদ্ধার করতে তার বাড়িতে যায় পুলিশ। তদন্তকারী দলে ছিলেন ডোমকল থানার ডুমুরতলা ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর রানা প্রতাপ সেনগুপ্ত। গাড়িতে ছিলেন 5 থেকে 6 জন পুলিশ কর্মী। দলে ছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। তখনই ধৃতের আত্মীয়রা পুলিশকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে কোপানো হয়। বাঁ হাতের আঙুলে কোপ পড়ে এসআইয়ের। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। এটা সম্পূর্ণ বাংলার পুলিশের ব্যর্থতা এবং অপদার্থ এরা। কারণ পুলিশের যে প্রকৃত কাজ, সেই চেহারাটাকে তৃণমূল কংগ্রেস দিদির কাপড়ের আঁচলে বেঁধে রেখেছে। আর বাকি এগুলো যেগুলো দেখছেন তৃণমূলের চেলাতে রূপান্তরিত করেছে। প্রকৃত পুলিশ আর নেই। একই সুর বাম কংগ্রেসের। বিরোধীদেরকে ভোট না করতে দিয়ে, নমিনেশন জমা না দিতে দিয়ে সব মেম্বার তৈরি হয়েছে। এটা তো আসলে দুষ্কৃতি। পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নেওয়াটা পুলিশের যেমন দুর্বলতা, রাজীব কুমারকে বলতে হচ্ছে 2টো গুলি করলে আমরা 4টা গুলি করবো। আমরা পুলিশ বুঝতে পেরেছে যে পুলিশ গুলি খাবে। পাল্টা পুলিশের ভূমিকায় খুশি তৃণমূল। বোম্বে হোক, দিল্লি হোক বা ভারতবর্ষের যেখানেই থাক না কেন,
প্রতিদিন মুর্শিদাবাদের পুলিশ কোনো না কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের আসামি তাদেরকে গ্রেপ্তার করে আনা হচ্ছে। এক্ষেত্রেও পুলিশ প্রশাসন যথাযোগ্য ভূমিকা নিয়ে তাদের কাজ করবে। ডোমকলে পুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 5। এখনো অধরা পলাতক আসামি। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। শীর্ষেন্দুদা, দেখুন এই আলোচনাটার অনেকগুলো পার্সপেক্টিভ, অনেকগুলো অ্যাঙ্গেল কিন্তু থাকতে পারে। তার একটা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে ডিআইবির কাছে খবর থাকে না, থাকলেও তারা খবর দেয় না। একটা অংশ পুলিশের নিচুতলার, তারা টাকা খায়, গরুর টাকা খায়, বালি পাচারের টাকা তারা খায়। কোথাও কি একটা পুলিশের নিচুতলার মনোবল কোথাও ভেঙে যাচ্ছে, নাকি কোথাও এই মন্তব্যগুলোতে দুষ্কৃতীরা আরো বেশি সাহস পাচ্ছে? ওর দিকে ন্যূনতম ভয় সেটা আর কোথাও নেই, চড় ঘুষি লাগিয়ে পালিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে রাজ্যে যা হবার তাই হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র তার নবান্ন থেকে এবং তার বকটুইকাণ্ড থেকে প্রত্যেকটা জায়গা থেকে বলছেন এত বন্দুক আসছে কেন। আজকে পুলিশ তার নিজস্ব দক্ষতা নেই। আজকে হয়ে যাবার পর যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে যেমন হয়, তেমনি কাজ হয়ে যাবার পর পুলিশ অ্যারেস্ট করছেন। হ্যাঁ করছে, অ্যারেস্ট করছে। তাহলে গোয়েন্দা বিভাগ কিসের জন্য আছে? আজকে পুলিশ তার নিজস্ব তার ট্রেনিং হয় না। কারণ যদি ট্রেনিং হতো তাহলে গল্প করে একজন মার্ডার কেসের আসামি 7 বছরের পর তাকে পিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। পিজন ভ্যানের পর কখনো বাথরুম করতে নিচে নামানো হয় না। এটা ট্রেনিং। তাদের কাছে তার একটা বন্দুক আছে, তারা আর বন্দুকটা আসছে কি করে, খাকি উর্দিধারীর উপর আঘাত আসছে। এটা কত বড় লজ্জা! একটা স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশকে বলছেন অসহায়, পুলিশকে বলছেন অপদার্থ। সেই এসপি মালদায় এখনো বসে আছেন। কিসের জন্য, কার জন্য, কিসের এত দক্ষতার অভাব? আজকে পুলিশ কমিশনারেট হচ্ছে চারদিকে, 12 জন 13 জন করে আইপিএস অফিসার। করছেনটা কি? তারা কি খোঁজ রাখেন? আজকে হওয়ার পর তারপরে সকাল থেকে রাত অবধি বাংলার মানুষ আতঙ্কে থাকবে আর দুষ্কৃতীরা চলবে সারাদিন। এটা হতে পারে না। এখন তো সাধারণ মানুষের পাশাপাশি শীর্ষেন্দুদা পুলিশও বোধহয় আতঙ্কে রয়েছে, কোথায় গিয়ে তাদের মারধর খেতে হবে, এবং যারা মারছে তারা যদি শাসক দল ঘনিষ্ঠ হয় তাহলে সত্যিই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফ্রি হ্যান্ডটা পুলিশের আছে। তো বলিউড অভিনেতা সৈফ আলী খান সুস্থ আছেন তিনি, কিন্তু তার উপরে প্রাণঘাতী যে হামলা হয়েছে সেই ঘটনাতেও কিন্তু এবার বাংলাদেশ যোগ সামনে এসেছে। বুধবার গভীর রাতে প্রথমে পশ্চিম বান্দ্রায় বলিউডের প্রথম সারির তারকা দম্পতির বাড়িতে চুরির চেষ্টা হয়। সেখানে বাধা পেয়ে তার উপরে ধারালো অস্ত্রের হামলার ঘটনা ঘটে। আর সেই ঘটনায় মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। তদন্তকারীদের দাবি ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। তার কাছ থেকে বাংলাদেশের জন্ম শংসাপত্র পাওয়া গিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসার প্রয়োজনীয় কোনো নথি এখনো পুলিশ হাতে পায়নি। কখনো বিজয় দাস তো কখনো মোহাম্মদ ইলিয়াস, কখনো বান্দ্রা, কখনো দাদর। নাম থেকে লোকেশন, পোশাক থেকে পরিচয়, বারবার বদলেও শেষ রক্ষা হলো না। সৈফ আলী খানের বাড়িতে ঢুকে তার উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। বুধবার মাঝরাতে হামলা, তার 3 দিনের মাথায় শনিবার মধ্যরাতে সৈফ আলী খানের বান্দ্রার বাড়ি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে ঠানের এক শ্রমিক বস্তি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। उसने सोचा नहीं था कि पुलिस इतना दूर इन झाड़ियों में उसका पीछा करते पहुंच जाएगी। वो अपने आप को लेकर एक ओवर कॉन्फिडेंस भी हो गया था। न्यूज़ चैनल को लगातार मॉनिटर कर रहा था। पुलिस की एक टीम छत्तीसगढ़ में है, पुलिस की एक टीम राजस्थान में है। तो जो अलग अलग चीज़ें सामने आ रही थी मीडिया चैनलों के माध्यम से, ये आरोपी लगातार मॉनिटर कर रहा था, वो देख रहा था और वो इस बात से संतुष्ट था कि आरोपी ने कहीं भी किसी मीडिया ने थाने का जिक्र नहीं किया और इसी के चलते वो जहां पर था उसे वो सेफ हेवन समझ रहा था, सुरक्षित जगह महसूस कर रहा था और इसी वजह से वो वहां पर छुपा हुआ दिखाई दिया। जिसके बाद जब कल शाम 8 या 7 बजे के करीब मुंबई पुलिस की टीम थाने हीरानंदानी, जो विजुअल्स हम दिखा रहे हैं, जिस इलाके में वो पहुंचा वहां पर कोम्बिंग ऑपरेशन करना शुरू किया, देखना शुरू किया, लेकिन अचानक से आरोपी ने अपना फोन ही बंद कर दिया। मानो उसे आभास हो गया था कि उसके पीछे मुंबई पुलिस पहुंच चुकी है और वो पुलिस ज़्यादा दूर नहीं है। आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है।
मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 ईयर्स। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था। কিন্তু কে শরীফুল? পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায়। তদন্তকারীদের অনুমান, বেআইনিভাবে শিলিগুড়ির কাছে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে ঢোকেন তিনি। চলে আসেন মহারাষ্ট্রে। সেখানে গিয়ে প্রথমে কাজ নেন একটি নির্মাণকারী সংস্থায়। এরপর থানের একটি পানশালায় হাউসকিপিং এর কাজও করতেন শরীফুল। সূত্রের খবর, যে হোটেলে তিনি কাজ করতেন সেখানে সেরা কর্মচারীর পুরস্কার দেওয়া হয়েছিল তাকে। দিন 15 আগে শরীফুল আসেন মুম্বাইয়ে। ওখানে তো যারা গরিব গুরু মানুষগুলো সব এখানে কাজের জন্য চলে আসছে, এখান থেকে এসে বিভিন্ন জায়গায় যাচ্ছে। প্রথম কথা জাতীয়তাবোধ এবং দেশপ্রেম এবং যদি না থাকে, খালি ভোটে যেটা লক্ষ্য হলে এই জিনিসই হবে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল স্বীকার করেছে বর্তমানে কাজ না থাকায় চুরি করার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই উদ্দেশ্যে সেফ আলী খানের বাড়িতে ঢুকে সিঁড়ি ভেঙে চলে গেছিলেন একদম 12 তলায়। তবে তদন্তকারীদের ধারণা, সেফ আলী খানকে আগে থেকে চিনতেন না শরীফুল। বাড়ির ভিতর ঢুকতেই সেফের গৃহকর্মী তাকে দেখে ফেলেন। গৃহকর্মীর চিৎকারে বেরিয়ে আসেন সেফ, আর তারপরেই ধারালো অস্ত্র দিয়ে হামলা। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। অন্যদিকে লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেতা সেফ আলী খান। এবিপি আনন্দ। অনুবাবু, সেখানে আবারও সেই একই প্রশ্ন, সেই শিলিগুড়ি চিকেন স্নেক এবং সেখান দিয়ে প্রবেশ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। প্রতিদিন একাধিক অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা ঘটছে। তারা নিজেদের পরিচয় ভাড়িয়ে একাধিক পরিচয় পত্র তৈরি করে নিচ্ছে শুধু অর্থের বিনিময়ে। নজরদারি। দেখুন, আমরা তো বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমাদের এই চিকেন স্নেক বলুন বা অন্যান্য যে এত বড় 2200 কিলোমিটার যে আমাদের বর্ডার, সেই বর্ডারের মধ্যে কোনো কোনো জায়গা দিয়ে ঢুকছে, এটা তো দীর্ঘদিন ধরে চলছে। আবার একই সঙ্গে এটাও দেখুন, এই মানে সাম্প্রতিক কালের মধ্যে বা বিগত কিছু বছরের মধ্যে সবচেয়ে বড় যে জঙ্গি হামলা আমরা দেখেছি ওই মুম্বাইতেই দেখেছি, সে আজমাল কাসব, সে কিন্তু ঢুকেছিল হচ্ছে জলপথে। মানে আমি বলছি অনুপ্রবেশটা শুধুমাত্র এই দিক দিয়ে ঘটছে বা ওই দিক দিয়ে ঘটছে থেকে বড় কথা হচ্ছে যারা ওই অনুপ্রবেশটা আটকাবে, যারা ওই সীমান্ত রক্ষী রয়েছেন, তাদের তো যে ক্ষেত্র, তাদের যে ভূমিকা, সেই ভূমিকায় কোথায় ফাঁক থাকছে। সেন্ট্রাল আইবি কি করছে? 15 কিলোমিটার থেকে বাড়িয়ে তাদের এখতিয়ার 50 কিলোমিটার করা হয়েছে বিএসএফ। তারপরেও আমি বলছি কিছু ঢুকছে এই ধরনের। আমি কিন্তু একবারও বলছি না, একদম তাই। আমি আসছি এই সবগুলো, দেখুন এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ভুয়ো কাগজপত্রের ক্ষেত্রে যখন আপনারা বারবার করে বলছেন যে এখানকার যোগ বলছেন, একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে ভুয়ো কাগজপত্র যেটা ফাইনালি পাসপোর্ট বলুন বা এই ধরনের যা কিছু বলুন, আধার বলুন, সেটা ইস্যু করছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নয়, সেটা ইস্যু করছে হচ্ছে একেবারে সেন্ট্রাল এজেন্সি। তাহলে এই যে বোর্ড লাগিয়ে প্রাইস রেট ঠিক করে তারা এখানে বানিয়ে ফেলছে। আর আপনি বলছেন একদম শত্রুপাতি শিলিগুড়ি চিকেন নেকের উপরে যখন বাংলাদেশে এত অশান্তি চলছে, তখন সেখানে যে একটা বাড়তি নজরদারির প্রয়োজন রয়েছে বর্ডার এরিয়াগুলোয়, সেটা কি বিএসএফ রাখছে না? এখন এই মুহূর্তে বাড়তি নজরদারি হচ্ছে, বিএসএফ যথেষ্ট অ্যালার্ট। কিন্তু এটা আগে আমি বলছি সামগ্রিকভাবে তৃণমূল সরকারকে থ্যাংক ইউ বলা উচিত যে তাদের এই ল্যাক্সের জন্য বা একেবারে তৎপর হয়ে এদের ডকুমেন্টেশন করে দেবার জন্য আজকে বাংলার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে। কোথায় কর্ণাটকার ক্যাফে, কোথায় বম্বেতে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে এখান থেকে গ্রেফতার করা হয়েছিল। দিদি এটা মনে রাখুন, তাকে গ্রেফতার করে, তাকে কোথায় গ্রেফতার করা হয়েছিল? দীঘা থেকে। কার আশ্রয় ছিল? কার আশ্রয় ছিল? কর্ণাটকের রামেশ্বরপুরম কাটের সেই অ্যাকিউজ কার আশ্রয় ছিল? শুভেন্দু অধিকারীর আশ্রয় ছিল। শুভেন্দু অধিকারীর আশ্রয় ছিল সে। তুমি আমাকে একটা কথা বলো, একবার থামো, আমি একটু ডক্টর কবিউল হকের কাছে যাই। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শুধু আরজিকর কাণ্ড থেকে উঠছে এমনটা নয়, পুলিশের ভূমিকা নিয়ে একাধিক বিষয়ে প্রশ্ন ওঠে। কিন্তু যখন বাংলাদেশের মতো একটা অশান্ত পরিস্থিতি চলছে এবং বারবার আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই অনুপ্রবেশের ঘটনায় একটার পর একটা গ্রেফতারির ঘটনা ঘটছে, তারপরও কি আপনার মনে হয় পুলিশ যথেষ্ট সতর্ক, নিজের কাজটা সে নিজে করছে? পুলিশ তার নিজস্ব দেহ কর্তব্য তো পালন করেই না। কখনো পুলিশ অতি সক্রিয়, কখনো একদমই নিষ্ক্রিয়। তার নিচুতলার পুলিশরা বুঝতে পারে না যে কোন ন্যারেটিভটা তারা নেবে, উপরতলার পুলিশ কি বলছেন সেটা তারা বুঝতে পারে না। কখনো ব্লক সভাপতি তাদেরকে পরিচালনা করেন, কখনো এসপি পরিচালনা করেন। যাই হোক, আমরা অতি সক্রিয় প্রশ্ন বলে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ চলে গেল 40 জন। যেতে হবে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়, আজ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো। সেকেন্ড হচ্ছে 14ই আগস্ট আমরা কি দেখলাম? ভ্যান্ডালিজম হলো আরজিকর মেডিকেল কলেজে। তখন আমরা
অকুস্থলে থাকার পরেও দেখলাম পুলিশ নির্বিকার। তখন বিনীত গোয়েল তৎকালীন নগরপাল তিনি বলছেন যে এতজন মব এসছে আমরা কি করব, তাহলে তাদের ইন্টেলিজেন্স ফেলিওর কি? তাদের তো ইন্টেলিজেন্স ফেলিওর বলে কিছু নেই, তাহলে পুলিশ নিষ্ক্রিয় এবং অতি সক্রিয় সর্বক্ষেত্রে। এখানেও দেখছি আমরা বিভিন্ন জায়গায় গোটা রাজ্যে যে পুলিশ বেসিক্যালি দলদাস হয়ে পরিণত হয়েছে। পুলিশ কখনো কতটা নিরাপদ এই প্রশ্নের পাশাপাশি সত্যিই তো প্রশাসক হিসাবে এবং পুলিশ তাদের দায়িত্ব কর্তব্য কতটা যথাযথ পালন করতে পারছে, নিজেদের নিরাপত্তা দিতে কি তারা সত্যিই সক্ষম, প্রশ্ন থাকছে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।